আপনার বিহারে একটা ডিনারে দেওয়ার কথা ছিল, 24 তারিখে আপনি গিয়েছিলেন, এই 26 তারিখের ডিনার আপনি যান নাই, এবং 22 তারিখে এটা জানানো হয়েছে। এটার মধ্যে কিন্তু অনেক দ্বন্দ্ব আছে। আপনাকে কেন 22 তারিখেই বলে দেওয়া হলো যে আপনি ওখানে যাইন না? না তো এরকম বলেনি তো। এটা হয়েছে ম্যাডাম। না না, 26 তারিখে আপনাদের কাছে অনেক ভুল তথ্য আছে। আমরা কেবল সরকার গঠন করছি, এত ব্যস্ত। আমি আনসারের যে ডিনার, তখন আমি বলছি যে আমি ডিনারে আসতে পারবো না, কারণ অনেক সময় নষ্ট হয়। আবার বিডিআরে শাকিল যখন এসে আমাকে দাওয়াত দিয়ে গেছে, তখন আমি বলছি ভাই আমি তো ডিনারে যেতে পারবো না, আমি শুধু প্যারেডে যাবো। এটা তো বিডিএ পরিচালক নিজেই জানতো, তাকেই আমি আগেই জানাই দিচ্ছিলাম। ও আমাকে বারবার ইনসিস্ট করছিল যে আমরা চাকরি শো করবো, আপনি আসেন। আমরা দেখো এবার আমার অনেক কাজ, এত ফাইল জমে থাকে, আমি যেতে পারবো। বউ আগে থেকে তাকে জানাবো ম্যাডাম যে আপনার এই ভুল তথ্য হতে পারে। এত ভুল তথ্য পেয়ে যায়। ম্যাডাম ভুল হতে পারে। আপনি 400 কথা বললেন, 400 যারা এসেছিল বাইরে থেকে, তারাই কিন্তু এই তোর লেভেলের মধ্যে ছিল। আমাদের সত্য কেন হবে না? আপনি এটা আমি আগেই বলে দিয়েছিলাম যে প্রত্যেক প্রোগ্রামে আমি বাইরে থাকবো, কিন্তু ডিনারগুলিতে যাওয়ার আমার সময় নেই, কারণ কেবল ম্যাডাম পয়েন্ট ম্যাডাম, আপনার সংসদে দাঁড়িয়ে একজন এমপি বলেছে যে আমরা এই সমস্ত মেজর লেফটেন্যান্ট কর্নেল দেখে দেবো। মাননীয় প্রধানমন্ত্রী, এই দেখে নেওয়ার নমুনা যদি এটা হয়, আপনি বিচার করেন। পয়েন্টগুলো বলে ফেলো প্লিজ, তাড়াতাড়ি। অনেক অফিসারের সাথে কথা বলবো ম্যাডাম। পয়েন্টগুলো এখন পয়েন্ট বলার জন্য আরো লোক আছে। আমি কেন এসছি ম্যাডাম? যেভাবে পিছনের অফিসাররা উত্তেজিত হয়ে গিয়েছিল, আমি আপনাকে যতটুকু বলেছি আমাকে ক্ষমা করবেন। ইট ইজ দি মেন্টাল আউটবার্স্ট অফ মাইসেলফ, মেবি ইট ইজ দি রিফ্লেকশন। এটা হয়তো সবার রিফ্লেকশন। এখন যে কথা বলছি না, দেখবেন। আপনাকে আমি রিকোয়েস্ট করবো ম্যাডাম, আপনি যে যাই বলুন আপনি শোনেন। আপনি যে জবাব দেন না কেন, ভুল হয়ে যেতে পারে। সবাই কথা বলবে, আপনি কথা শুনেন ম্যাডাম। পয়েন্ট যাদের আছে, এখন পয়েন্টগুলি বলে না, পয়েন্টগুলি বলে যাক না। মাইক দাও, পয়েন্টগুলি বলে দিচ্ছি। আমি রিকোয়েস্ট করবো শুধু পয়েন্টগুলো দাও, বিকজ অনেকে বলতে হবে এবং আমরা শেষ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সেনাবাহিনী প্রধান এবং সিনিয়র অফিসার বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বিডিআরের এই বিদ্রোহীদের এই ঘটনায় আমি একজন ভিকটিম, কারণ আমি ছুটিতে আমার পরিবারের সাথে আমার পারিবারিক বাসস্থানে অবস্থান করছিলাম। আমি পরপর 3 বার মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। তারপরে 33 ঘন্টা বিডিআর সেন্ট্রাল কোয়ার্টার গার্ডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছি, কারণ কিছুক্ষণ পর শরীররা এসে আমাকে মেরে ফেলবে। আমাদের সেনাবাহিনীর অফিসারদের স্ত্রীরা এবং আমরা অফিসাররা, শিশুরা সব এক কাতারে কোয়ার্টার গার্ডের সেলের ভিতরে ছিলাম। একটা রুমে 60 জন থেকে 80 জন করেছিলাম। দরজা বন্ধ করে রাখা হয়েছিল ওদের অস্ত্র সম্বরণ করার জন্য। তখন কোয়ার্টার গার্ডের সেল এবং গার্ড রুম মিলিয়ে নারী, শিশু, বৃদ্ধ, আমার বৃদ্ধা মা প্যারালাইসিস 75 বছর বয়স, তিনিও সেখানে ছিলেন। সবাইকে মিলিয়ে ওখানে আটকে রেখেছে। অথচ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শুধু লোক দেখানো 25টা অস্ত্র জমা নিয়ে তারপরে কিভাবে আমাদেরকে উদ্ধার না করে ফেরত আসলেন, এটার জবাব আমি সবিনয় আপনার কাছে জানতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আরেকটা কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, যারা অত্যাচারিত হয়েছে এবং গুলি খেয়ে কখনো বেঁচেছিল, যদি তৎক্ষণাৎ সেনাবাহিনী এবং এয়ারফোর্স দিয়ে যদি সেখানে অপারেশন চালানো হতো, অনেক গুলিবিদ্ধ অফিসার বেঁচে যেত। অনেক নারী তার সম্ভ্রম হারাতো না। অনেক শিশু তার যে ট্রমা হয়েছে, যেটা সারা জীবন সে কাটাতে পারবে না। আমার ছোট শিশু 6 বছরের মেয়ে কাঁপতে কাঁপতে তার কনভালশন শুরু হয়ে গেল। এটা হতো না মাননীয় প্রধানমন্ত্রী। এই জন্য আর সবার সাথে কণ্ঠ মিলিয়ে আমি বলতে চাই, এর সত্যিকারের প্রতিকার আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। লেফটেন্যান্ট কর্নেল কামরুল জামান।
আগে মন্ত্রীরা কিছু উত্তর চাই, তারপরে উত্তর হবে না। শুনেন, স্বরাষ্ট্র বিডিআর এলাকা কত বিশাল। ওই রাত্রেবেলা তারা কিছু অস্ত্র জমা দেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজে গাড়ি করে বাড়িতে বাড়িতে যায়, তখনও কোথায় কে আসে সব দিতে যায় না। বিডিআরের ইয়াং অফিসাররা অস্ত্র নিয়ে তার সাথে, যেটা আমি বললাম যে একজন অফিসারকে বাঁচাতে যে তারা গুলি পর্যন্ত করে। স্বরাষ্ট্রমন্ত্রী তাকে এই কথা বলে আশ্বস্ত করে, দেখো তোমরাও সন্তানের মতো, এরা আমার সন্তান, একে তোমরা দিতে পারবে না, আমি যে 2 হাত দিয়ে ধরে তাকে গাড়ির মধ্যে উদ্ধার করে। কিন্তু কোন জায়গায় কত জায়গায়, কত বিশাল জায়গায় একা কেউ যদি দেখা না দেয়, চিনায় না দেয়, যাওয়া তো সম্ভব ছিল না। কিন্তু যতদূর সম্ভব 5টা পর্যন্ত সে ঘুরে ঘুরে যে কটা পরিবার পেয়েছিল উদ্ধার করেছিল। পরের দিন সকালবেলা সে যখন টায়ার্ড হয়ে অসুস্থ হয়ে পড়ে, তখন বেগম মতিয়া চৌধুরীকে আমি 5টার সময় নিয়ে আসি এবং পরের দিন সকালে বেগম মতিয়া চৌধুরী যান, তার যাওয়ার কথা ওখানে উদ্ধার কর্মতে আছে, তখন আবার তারা বন্ধ করে দেয়। এটা হলো বাস্তব কথা। যদি সে কয়েকজন উদ্ধার করে চলে আসে, একটা মানুষ তো, আর বিডিআর ক্যাম্পটা কত বিশাল, আর আমাদের তো চেনাও নাই সব জায়গায়। তারপর ওদের লোকরা অস্ত্র নিয়ে তার সাথে সাথে, এবং ওই অফিসারটাকে বের করে আনার পরই তারা খেপে যায়, অফিসারটাকে বের করে আনার পরই খেপে যায় আরো বেশি। কিন্তু আপনারা তো আমি সম্পূর্ণ ভুল বুঝে বসে আছি, একদম ভুল, মিথ্যা তথ্য দিচ্ছে। এটা দুর্ভাগ্যজনক। যারা জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে গেল আর তারাই দোষী হয়ে গেল, খুবই দুর্ভাগ্যজনক। যারা ক্রিমিনাল জড়িত তারাই খারাপ। মাননীয় প্রধানমন্ত্রী এবং উপস্থিত আমাদের জ্যেষ্ঠ অফিসার বৃন্দ এবং আমার কনিষ্ঠ অফিসার বৃন্দ, আমি একমাত্র জানি মৃত্যু কত অসহায়। তোমরা চিল্লাচিল্লি করো না, তোমার চিল্লাচিল্লি করো না। পিডিআর ধ্বংস করে দিয়েছে, আর্মিও ধ্বংস করে দেবে। তোমাদের পিছনে লোক আছে, এটাই উদ্দেশ্য। তোমরা আর্মিকে নষ্ট করো না। পিডিআর গেছে, আর পিছনে লোক আছে আর্মিকে নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। পিছনে লোক আবার ঢুকেছে আর্মিকে নষ্ট করার জন্য, ঐক্য নষ্ট করার জন্য। তোমরা এরকম করো না। আমি তোমাদের অনুরোধ করছি, আমি যেভাবে বেঁচে আসছি অসহায়, আমার মহাপরিচালক বীরের মতো মরেছে, বীরের মতো আমার সামনে। তোমরা নষ্ট করে দিয়েছে বিডিআর, আবার আর্মিকে নষ্ট করার চেষ্টা করতেছে, ষড়যন্ত্র করতেছে। এই মতকে তোমরা নষ্ট করো না। তোমরা তোমাদের মধ্যে থাকো, তোমাদের মধ্যে থাকো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ। আপনি হলো অনেক স্বজন হারান, আপনার ব্যাপার আপনার ভিতরে আছে। আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী, যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে, হাইকোর্ট একমাত্র সাক্ষীটা আমি বলতে চাচ্ছি তোমাকে, ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের, তখন উনি আপনাকে বলেছিল, ম্যাডাম সম্ভবত 44 রাইফেল ব্যাটালিয়নে একদল বিদ্রোহ করেছে, রিবেল গ্রুপ, সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম, এবং আমাকে সবারই, আমরা যারা উপস্থিত ছিলাম, মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে।